নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আয়নার মানুষ। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। শক্তপোক্ত মানুষ হলে কি হয়, গদাধর আসলে বড় হয়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে। বাস্তু জমি মোটে বিঘে টাক। তাতে তার বউ শাক পাতা, লাউ কুমড়ো এইসব ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে। কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশটা হলো। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান। হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়লেন। লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে সবাই অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওহে সাধুচরণ, চারিদিকে চোর, খুব চোখ কান খোলা রেখো বাপু। তা সত্যি, সেই রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র সব নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত জি, তা ওই বিষ্ণুপুরে বেশ ভালো আছো তো ভায়া? লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কোনো কথাই নেই, আর যায়নি কোনোদিন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারির চাকরি হয়ে গেল লক্ষ্মীকান্ত, আর লক্ষ্মীকান্ত চলেও গেল। যাওয়ার আগে সবাইকে অবশ্য বলেও গেল পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো। গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোড়া কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, হ্যাঁ দেখো নিশিবাবু, সব দিন কিন্তু ওই সমান যায় না। ভুলু যদি ল্যাংড়া হয় তো ওই তুমিও ল্যাংড়া, বুঝেছ? অবাক কাণ্ড হলো। দিন 7 বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আতকে উঠে চাল থেকে পড়ে বা পায়ের গোড়ালি ভাঙেন। মাস্টার তাকে ওই নেংড়ে নেংড়ে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে? মুখখানা বড় চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর। সেনা না ঠেকে উপায় কি বলুন? এই গায়ে জন্মকর্ম ওই ছেলেবেলা থেকেই তো দেখে আসছেন। আর ওই আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি, কেন মনে নেই? পথে ঘাটে তো হরদম দেখাও হচ্ছে। খুবই অবাক হয়ে পরাণবাবু বললেন, বটে, তা তুমি করো কি এ বাপু? হ্যাঁ, আগে এই একটু চাষবাস আছে। 3 বিঘে জমিতে সামান্যই হয়। না কুচকে পরাণবাবু বললেন, মোটে 3 বিঘে? ও বেঁচে দাও, কি বেঁচে দাও? বলেন কি বাবু, বেচলে খাবো কি? ভারী বিরক্ত হয়ে ভ্রু কুচকে পরাণবাবু বললেন, খাবে? কত খাবে হে হরধর? খেয়ে শেষ করতে পারবে ভেবেছো? কথাটা অনেকের কানে গেল। গায়ের মুরুব্বিও বললেন, ওরে গদাধর, ওই পরাণ হলো বাক্সির দায়, যা বলে তাই ফলে। ভালোই ভালোই জমি জমা বেচে দে বাবা। শুনে বাড়ি দমে গেল গদাধর। শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্যই হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে তো তাও জুটবে না। তার বউ ময়না বাড়ি ধর্মভীরু মেয়ে, ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, ষষ্ঠী শিবরাত্রির ব্রত উপবাস সবই করে। সেও শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলেন তাই হয়। এসব শুনে বাড়ি দ্বন্দ্বে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতাও নেই।
জমি চাষ করা ছাড়া আর কোনো কাজই সে পারে না। একটা পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা ভারী আহাম্মকি হয়ে যাবে না? কিন্তু গায়ের 5 জনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে 1 পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো, এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই তো ফুরোবে, তারপর কি হবে? ভেবে বুক শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি বেচা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয় তার, কিচ্ছুটি টের পায়নি। সকালে উঠে বালিশ উঠোতেই দেখলো তলাটা পুরোই ফাঁকা, দরজার খিলটাও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ করে কোনো লাভ নেই, থানা 5 মাইল দূর। তার মতন চাষা বসু ওই থানায় এতেলা দিলে কেউ পুছবেও না। তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক ছিটকবে। ময়নারও মুখ শুকিয়ে গেল। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মীর ঘর ভেঙে 2 দিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। তারপর ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুনিশ খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এ গায়ে তো ওসব করলে বদনাম হবে। বাপ পিতে মোর গা ছেড়ে যাবো? তবে কি মরবে নাকি? কাহিল গলায় গদাধর বলল, তাই তাই চলো। পাছে কেউ দেখতে না পায় সেই ভয়ে সন্ধ্যের পর 2টি পোটলা নিয়ে দুজন গা ছেড়ে রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখীর ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়ি কি মরি করে ছুটতে লাগলো। অন্ধকারে পথের মোটে হুদিসই পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিক বিদিক শূন্য হয়ে ছুটতেই লাগলো। বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পোটলা পোটলি ভিজে জবজব করছে, দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কেউ কারো সঙ্গে কথা বলার সুযোগটুকুও পাচ্ছে না। হা করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না। 8 ঘন্টা পরে ঝড় থামলো, বৃষ্টিও কমলো, কিন্তু চারদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, কোথায় এলুম গো? ময়না বলল, কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার ভয় করছে যে। জমি জমা আর টাকা পয়সা সব হাতছাড়া হয়, গদাধরের আর ভয় ডর কিছু নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টা কিসের? ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবো বললেই কি আর ফেরা যায়? এ কোন জায়গাটায় এসে পড়লুম তাই বা কে জানে? পথঘাট আন্দাজ করা কি সোজা ব্যাপার? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা ওই গ্রাম টাম পাওয়া যায় কিনা। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোক বসতি পেলে যে আশ্রয় মিলবে এমন ভরসা নেই। উটকো লোককে কে বা আদর করে ঘরে জায়গা দেয়? আজকাল যা আবার ওই চোর ডাকাতের উপদ্রব হয়েছে। একটা জঙ্গল মতন জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। এবার বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো 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 দেখা যাক, একটা মাথা গোঁজার জায়গা যদি মেলে। সামনে এগিয়ে একখানা মাঠ কোঠা দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্যদশা। সামনের ঘরে একখানা হারিকেন জ্বলছে। বন্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে? ভেতর থেকে
বাজ খায় গলায় কে যেন বলে উঠল, ভেতরে এসো, দরজা খোলা আছে। দুজনে ভারী জড়ো সড়ো ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। ঘরের কোণে রাখা হারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তাপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাড়ি কুড়িও আছে, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা ঘাকিয়ে দিয়ে ভারী নরম সুরে বলল, আগে অপরাধ নেবেন না, উৎপাত করতে এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়ে আসা। আমরা বড় দুর্দশায় পড়েছি কিনা। কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশার তো কিছু দেখোনি হে। কে বলল দুর্দশায় পড়েছো? একটু হাওয়া হয়েছিল আর ওই 2 ফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো নাকি? তা চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ না করতে হয়। তা বটে। এই বলে গদাধর হাত কচলাতে কচলাতেই বলল, বলছি যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসে রাতটা কাটিয়ে দেবো খন। দাওয়াই? দাওয়াই কেন হে? দিব্যি ঘর দোর রয়েছে, দাওয়ায় থাকতে যাবে কোন দুঃখে? ভেতরে ঘরে যাও, শুকনো কাপড় টাপড় পরে নাও গে, উনুনে আঁচ দেওয়া আছে, ওই খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকো, যাও যাও। ময়না ফিসফিস করেই বলল, গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? গদাধরও ভোরকে গিয়ে বলল, ঠিকই বলেছ, কাউকে তো দেখা যাচ্ছে না। এবার ময়না বলল, জিজ্ঞেস করো না। গদাধর ফের হাত কচলাতে কচলাতেই বলল, আপনি কোথা থেকে কথা বলছেন আগে? সামনে এলে একটু ওই পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস হে। খুঁটির গায়ে একটা ওই হাত আয়না ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতি উতি তাকিয়ে দেখল, ভেতরের দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভেতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আঁতকে উঠল যে একটু হলেই সেটা পড়ে হাত থেকে ভেঙে যেত। আয়নার ভেতরে একখানা সুরঙ্গের লম্বা মুখ, গোপ আছে, ঝুলঝুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো এই যে সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনেরই বিড়মি খাওয়া অবস্থা। আয়নার লোকটা বলল, ওরে বাপ, আগে তো প্রাণ রোকে হোক রে, তারপর ওই দাঁত কপাটি লেগে পড়ে থাকলে দেখো। ময়নার গদাধর কিছুক্ষণ বাক্য হারা হয়ে ঘেঁষাঘেঁষি হয়ে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড় ভয় পাচ্ছি যে। বলি ভয়টা কিসের? এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি। গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বলল, না 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 না, ওর উপর কুপিত হবেন না, আমরা না হয় ভয়টার সব গিলে ফেলেছি। বাহ, ভালো ভালো, ও ভালো করেছো। টপ করে ওসব ওই ফালতু জিনিস গিলে ফেলে পেটে চালান করে দাও তো। কি দিয়েছ? ময়নার গদাধর ঘন ঘন ঢোক গিলে যেন একটু সামলে নিল নিজেদেরকে। গদাধর বলল, না না, এখন আর তেমন বুক ঢিপ ঢিপ করছে না। তোমার করছে ময়না? না না না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়নার লোকটা বলল, ওতে হবে ওতে হবে, এখন গিয়ে ওই রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো দেখি। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দর মহলে ঢুকবো, কেউ যদি কিছু বলে বসে। লোকটা হা হা করে হেসে উঠে বলল, বলার মতন আছেটাকে হে, এই আমি ছাড়া এই বাড়িতে আর জনমনীষী নেই,
যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ওই নিউমোনিয়া ধরে ফেলবে, যাও। কথা না বাড়িয়ে তারা ভেতরের ঘরে এসে দেখলো দিব্যি ব্যবস্থা আছে। আলনায় কয়েকখানা ওই পাট ভাঙা ডুরে শাড়ি, দুটো বোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজও রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখলো উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতে বেরিয়ে পড়লো। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প অল্প করে রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কিনা। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো। তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাচুমাচু মুখ করে বলল, আগে আপনি প্রেসাদ করে না দিলে কোন মুখে খিচুড়িখানা খাই বলুন তো? ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ সরাই। না হে বাপু, ওসব আমার সহ্য হয় না। আমার ওই অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও খাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এরকম রেঁধে বেঁধে খাচ্ছে বলে বাড়ি সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তারা লজ্জার সঙ্গে পেট পুরে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতন ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলিয়ে গিয়েছিল। তাই বোধহয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে সে। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞেস করতে ময়নাও বলল একই কথা। তবে দুজনে কি একই স্বপ্ন দেখেছে? বাইরে কে যেন কে আছো হে বলে চেঁচাচ্ছিল। গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধের গায়ে আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলল, নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আর এই নাও 1 বছরের হাল গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা আছে, এই দেখে নাও ভাই। গদাধর জিভ কেটে পিছিয়ে গিয়ে বলল, না না এরাম সি 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 সি, এসব আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন আপনি? লোকটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, না দিলে কি রেহাই আছে? ষষ্ঠীপদ গাড় মটকাবে সে। বুঝে নাও ভাই, বুঝে নাও, কাল রাতে ষষ্ঠীপদর হুকুম হয়ে গিয়েছে। আগে ষষ্ঠীপদ কে বলেন তো? কেন, পরিচয় হয়নি নাকি? বলি সে এখন আইনের মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি। তার দাপটে এখনো সবাই ওই থর হরি কাঁপে। ওই ওই পূবে খালদারের জমিটা তোমার, বুঝেছো? 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারলো না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাকে গুজে নিয়ে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিন মানে আয়নায় আর সেই সুরঙ্গের মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপর আর একখানা রোগাপানা লোক এসে হাজির, সঙ্গে মুঠের মাথায় দুটো ভরা বস্তা। এই নাও ভাইয়া, আমি হচ্ছি শ্যামাপদ মুদি, 2 বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদের হুকুম তো আর অমানিত করতে পারি না। এই 2 বস্তায় পাওনা ছিল তোমাদের আর 1000 টাকা। নাও। গদাধর আর কথা বলতে পারছে না, কেবল ঢোক গিলছে, জিভ টাগড়া সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও নাও বাবু, তোমার জিনিস তুমি বুঝে নাও। মোট 8খানা সোনার চুড়ি আছে, বাঁধানো নোয়া, 20 হার, 1 জোড়া ওই বালা আর ঝুমকো দুল। ময়না অবাক হয়ে বলল, এসব তো আমার না, আমার হবে কেন? তা জানি না বাবু,
ষষ্ঠীপদ গচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠী বাবুকেই চিনি না। চিনবে বাবু, চিনবে। এ গায়ে থাকলে তাকে না চিনে উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার তার নেক নজর পড়েছে, তার ভয়ে আমরা কাটা হয়ে থাকি কি না। সারাদিনে আরো অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা কুড়ুল, কেউ আবার শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাটা, কেউ কাঠের টুল, কেউ বাসন কুসন বা কড়াই আর হাতা, এমনকি এক গাছা ঝাঁটা অবধি সবই নাকি ষষ্ঠীপদের গচ্ছিত রাখা ছিল। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়, এসব জিনিস তাদের ঘরে ছিল না বটে, তার উপর ষষ্ঠীপদের রহস্যটাও তাদের মাথায় সেদচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাজ খাই গলা, কে সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখলো সেই সুরঙ্গের মুখ। কাপা গলায় সে বলল, এসব এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বুঝবার দরকার কি হে? কাল থেকে ওই তেঁতুল তোলা জমিতে হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকবো? তবে যাবে কোন সুলোই? ময়না পেছন থেকে ফিসফিস করে বলল, ওগো, রাজি হয়ে যাও। গদাধর গদ গদ হয়ে বলল, যে আগে আগে